16 আগস্ট থেকে শুরু হচ্ছে এবছরের হজ ফ্লাইট। ফিরতি ফ্লাইট 27 সেপ্টেম্বর থেকে 28 অক্টোবর পর্যন্ত। উৎসাহ উদ্দীপনায় ঢাকার 2 সিটিতে চলছে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা। চট্টগ্রামে প্রায় 15,500 নির্বাচনী কর্মকর্তার প্রশিক্ষণ। রাজধানীর মালিবাগে দেবে যাওয়া টিনের বাড়ির নিচে আর কেউ নেই বলে ধারণা ফায়ার সার্ভিসের। এ পর্যন্ত 12টি লাশ উদ্ধার। বাড়ির মালিক যুবলীগ নেতাকে খুঁজছে প্রশাসন। ঢাকা বরিশাল মহাসড়কে ট্রাকের চাপায় অটোরিকশার 6 যাত্রী নিহত। আহত 8 জন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। এবং বাংলাদেশ পাকিস্তান সিরিজের প্রথম ওয়ানডেকে সামনে রেখে অনুশীলনে ব্যস্ত টাইগাররা। আগামীকাল সেরাটা খেলেই জিততে হবে বললেন অধিনায়ক সাকিব। সময় সংবাদের সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা। বাংলাদেশ থেকে আগামী 16 আগস্ট শুরু হবে এবছরের পবিত্র হজ ফ্লাইট। চলবে 18 সেপ্টেম্বর পর্যন্ত। দুপুরে সচিবালয়ে হজ ব্যবস্থাপনা নিয়ে আন্তঃমন্ত্রণালয়ের সভা শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন সাংবাদিকদের এ তথ্য জানান। হজের ফিরতি ফ্লাইট আগামী 27 সেপ্টেম্বর থেকে শুরু হবে বলেও জানান তিনি। মন্ত্রী বলেন, এবার বিমান বাংলাদেশ ও সৌদি এয়ারলাইন্স যৌথভাবে সমান সংখ্যক হজ যাত্রী পরিবহন করবে। হজযাত্রীরা হাত ব্যাগের মাধ্যমে 7 কেজি এবং সর্বোচ্চ 2টি ব্যাগে 32 কেজি পর্যন্ত মালামাল বহন করতে পারবেন। এছাড়া হজ শেষে ফেরার সময় সাথে করে জমজমের পানি আনতে পারবে না জানিয়ে বিমানমন্ত্রী বলেন, এয়ারলাইন্স কর্তৃপক্ষ আগেই জমজমের পানি নিয়ে এসে শাহজালাল বিমানবন্দরে জমা রাখবে এবং সেখান থেকেই এটি সংগ্রহ করতে পারবেন। এদিকে সাধারণ শ্রেণীর হজযাত্রীদের $1,500 এবং বিজনেস ক্লাসের হজযাত্রীদের জন্য এবছর $2,500 ভাড়া নির্ধারণ করা হয়েছে। সৌদি এবং বিমান উভয়ই 16 আগস্ট তারা শুরু করবে এবং 18 সেপ্টেম্বর হজ যাত্রা শেষ হবে। আর ফিরতি যাত্রা হবে 27 সেপ্টেম্বর থেকে 28 অক্টোবর পর্যন্ত। হজের জন্য সাধারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে $1,500 এবং বিজনেস ক্লাসের জন্য $2,500। জমজম পানি যাত্রী যারা হজ যাত্রী যারা রয়েছে তারা ফিরতি ফ্লাইটে তারা বহন করবেন না। এর আগেই সেগুলোকে নিয়ে এসে আমাদের এয়ারপোর্টে এগুলো স্টোর করা হবে এবং হজ যাত্রী যখন ফিরে আসবেন তাদের লাগেজের সাথে প্রত্যেকের সাথে তাদের প্রাপ্য যে জমজম পানি সেই জমজম পানি তারা সেখানে পাবেন। ঢাকা দক্ষিণ ও উত্তর সিটিতে আজও প্রচারণায় ব্যস্ত ছিলেন বিভিন্ন দলের সমর্থিত মেয়র প্রার্থীরা। দক্ষিণে গণসংযোগকালে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস অভিযোগ করেন, প্রচারে বাধা দিচ্ছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাইদ খোকন। তবে সাইদ খোকন এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, পারিবারিক সম্পর্ক থাকায় উভয় প্রার্থীর প্রচারণায় কোনো প্রভাব পড়ছে না। বছরের অন্যান্য সময় জনপ্রতিনিধিদের কাছে না পেলেও ভোটের আগে আগে ঠিকই কাছে পাওয়া যায় তাদের। তারা নিজেরাই আসেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে। এ সুযোগে নানা অসঙ্গতির কথা তুলে ধরেন এলাকাবাসী। আনতে আইলে হাতে হাত মিলে, কিন্তু পর কোথায় যাইতে হলে আপনার পুলিশের গার্ড থাকে, আমরা যাইতে পারি না, তাদের সাথে দেখা করতে পারি না, তাই কিভাবে কি করবো? যখন জনগণের প্রতিনিধি হবে তখন যেন তারা আমাদের পাশে থেকে এই প্রত্যাশাটাই হচ্ছে। আমি আওয়ামী লীগ বা বিএনপি বুঝি না, যা ভালো মনে করব সে আমার কাছে যোগ্য ব্যক্তি মনে হবে, তাকেই আমি ভোট দেব। ঢাকা দক্ষিণের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে তার স্ত্রী বৃহস্পতিবার সকালে রাজধানীর সায়দাবাদ যাত্রাবাড়ি এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি অপর প্রার্থী সাইদ খোকনের বিরুদ্ধে প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ করেন। আমি তাকে বলতে চাই, বাবা তুমি তোমার মতো কাজ করো, আমাকে আমার মতো কাজ করতে দাও। আমাদের এইভাবে পোস্টার ছিঁড়ে ফেলে, কেটে ফেলে, পুড়িয়ে ফেলে এরকম করা ঠিক না। আশা করছি সরকার আজকের মধ্যেই জামিনের সুযোগ সৃষ্টি করে দেবে এবং মির্জা আব্বাস সমান সুযোগ নিতে পারবে প্রচারণার ক্ষেত্রে। আর ইস্তেহার আশা করছি 2-3 দিনের মধ্যেই ঘোষণা করবে ইনশাআল্লাহ। এদিকে যাত্রাবাড়ি এলাকায় গণসংযোগের সময় আওয়ামী লীগ সমর্থিত সাইদ খোকন এ অভিযোগের জবাব দেন। এ সময় ঢাকার উন্নয়নে ভোটারদের নানা প্রতিশ্রুতি দেন। সবাই আমার মনে হয় যে সুবিধাজনক অবস্থানে আছে। আমি আগেও বলেছি যে উনি আমার চাচি মায়ের মতো, যদি কোনো ধরনের সমস্যা মনে করেন উনি
আমাকে ফোন করতে পারেন, আমি অবশ্যই ব্যাপারটা দেখব। রাজনীতিতে মত পার্থক্য থাকতে পারে, সেটা আলাদা বিষয়, কিন্তু আমাদের তো একটা পারিবারিক সম্পর্ক আছে। অন্যদিকে মিরপুর এলাকায় নির্বাচনী প্রচারণায় নির্বাচনের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদের কথা জানান উত্তর সিটি কর্পোরেশনের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক। মানুষের চোখে উৎসাহ, চিবুকে উৎসাহ, রঙে উৎসাহ, গায়ে উৎসাহ, ভোট দিতে চায় মানুষ 28 তারিখে, এবং সেই পরিবেশ প্রতিদিন ভালো হচ্ছে। সাধারণ মানুষের দিকে তাকালে আমার মনে হয় যে আমি তাদের সমর্থনের প্রার্থী। ইজাজ শৌমিক, সময় সংবাদ, ঢাকা। এদিকে দলীয় নেতাকর্মীদের নিয়ে সকাল থেকে প্রচার চালাচ্ছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র প্রার্থী আজম নাসির উদ্দিন এবং এম মঞ্জুর আলম। সকাল 10টায় নগরীর মিসকিন শাহ মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আজম নাসির উদ্দিন। দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে চকবাজার, পাঁচলাইশ সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি। অন্যদিকে সকাল 10:30টায় দেওয়ানহাট এলাকায় প্রচারণা চালান বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী এম মঞ্জুর আলম। এরপর উত্তর পাঠানটুলি এবং আশপাশের এলাকায় ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভোট চান তিনি। প্রচুর সাড়া পাচ্ছি, কারণ যেখানে যাচ্ছি সেখানে শুধু গত 14 বিদায়ী মেয়রের ব্যর্থতার কথাই শুনতে হচ্ছে, এবং জনগণ এইগুলো আমি আগে অতটুকু ধারণা ছিল না। ভোটাররা বলছে যে উনি 5 বছর আসেননি এলাকায়। বিগত নির্বাচনেও এই এলাকা থেকে আমরা বিপুল ভোট পেয়েছিলাম। এবারও ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন বিগত বারের ন্যায় এবারও তারা আমাদেরকে অধিক ভোটে আমাদেরকে প্রদান করবেন। এদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন পরিচালনার কাজে নিয়োজিত প্রায় 15,500 প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারের 2 দফা প্রশিক্ষণের প্রথম দফা শুরু হয়েছে আজ সকালে নগরীর ডাক্তার খাস্তগীর বালিকা বিদ্যালয় এবং কাজেম আলী হাই স্কুলে এই প্রশিক্ষণ শুরু হয়। এবারের নির্বাচনের 719টি কেন্দ্রের 4,906টি বুথে ভোট গ্রহণ হবে। ভোট গ্রহণের জন্য 719 জন প্রিজাইডিং অফিসার, 4,906 জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং 9,812 জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন। রিটার্নিং অফিসার আব্দুল বাতেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল জলিল মণ্ডল এবং নির্বাচন কমিশনের যুগ্ম সচিব জেসমিন টুলি প্রশিক্ষণ পরিচালনা করছেন। দেখছেন সময় সংবাদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ দলটির 4 নেতার বিরুদ্ধে দায়ের করা নাশকতার মামলার তদন্ত প্রতিবেদন আগামী 17 মে দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন আদালত। সকালে গুলশান থানা পুলিশের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেন এই তারিখ ধার্য করেন। গত 2রা ফেব্রুয়ারি জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী গত 6 জানুয়ারি থেকে চলা হরতাল অবরোধে সারা দেশে নাশকতায় মৃত্যুর ঘটনায় এই মামলাটি দায়ের করেন। মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভাইস চেয়ারম্যান শমশের মুবিন চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজ উদ্দিনকে আসামি করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পল্টন থানার একটি মামলায় জামিন দেওয়া হলেও পল্টন ও মতিঝিল থানার অপর 3 মামলায় কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী 2 সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। দুপুরের শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ নুরুজ্জামান ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। হরতাল অবরোধে গাড়ি পোড়ানো সহ নাশকতার অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের বিরুদ্ধে রাজধানীর পল্টন ও মতিঝিল থানায় এই 4টি মামলা দায়ের করেন পুলিশ। এই আসামির বিরুদ্ধে উনি ওই প্রশাসনে পরিচালনা করেছেন বা ওই ঘটনার সময় উনি উপস্থিত ছিলেন এমন কোনো কিছু উল্লেখ নাই। কোর্ট বিবেচনা করে আমাদেরকে বেল দিয়েছেন, একটি মামলায় বেল দিয়েছেন, পল্টন মামলা নাম্বার 3। এদিকে দুর্নীতির মামলায় হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে আগাম জামিন আবেদন করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাস। গত রোববার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এই আবেদন করলেও ওই বেঞ্চের এখতিয়ার না থাকায় আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়। দুপুরে আব্বাসের আইনজীবীরা দুর্নীতি মামলা সংশ্লিষ্ট বেঞ্চে এই আবেদনটি শুনানির জন্য উত্থাপন করেন। পরে আগামী মঙ্গলবার এ বিষয়ে শুনানির দিন ধার্য করেন আদালত। তার আইনজীবীর দাবি, মির্জা আব্বাসের বিরুদ্ধে 3টি মামলা এখন বিচারাধীন থাকায় তাকে কোনো ধরনের হয়রানি বা গ্রেফতার করা যাবে না।
হাইস্ট কোর্টে বিচার যেটা আছে, দুইটা আমরা স্পিড জাজমেন্ট হয়েছে, সেখানে যদি তৃতীয় মাননীয় প্রধান বিচারপতি তৃতীয় কোর্টে পাঠাবেন এটা, সেখানে মির্জা আব্বাস উপস্থিত থাকতে হবে। তাহলে কি কন্টেম্প্ট হবে না? মির্জা আব্বাসকে সর্বোচ্চ আদালতের প্রতি ন্যূনতম শ্রদ্ধা থাকে যদি সরকারের, তাহলে তাকে গ্রেপ্তার করবেন আমরা আশা করি। বেগম খালেদা জিয়ার মানুষ পোড়ানো রাজনীতির জবাব জনগণ ব্যালটের মাধ্যমে দেবে বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। দুপুরে সচিবালয়ে কানাডিয়ান হাই কমিশনের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি একথা বলেন। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। তারেক জিয়ার বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্টের বিষয়ে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই বলে জানান বাণিজ্য মন্ত্রী। যাদেরকে পুড়িয়ে মারা হয়েছে তাদের চোখের পানি গেছে, তাদের আর্তনাদ আকাশ বাতাস ভারী হয়েছে। সবচেয়ে বিচারের দিন হলো নির্বাচন, এবং ব্যালটের মাধ্যমে জনগণ বিচার করেই। তো খালেদা জিয়ার বিচার জনগণ ব্যালটের মাধ্যমে করবে। নির্বাচন নিয়ে কোনো প্রশ্নই উঠবে না, নির্বাচন নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। নির্বাচনী প্রচারণায় বেগম খালেদা জিয়ার উপস্থিতি নির্বাচনী পরিবেশকে সংঘাতময় করে তুলতে পারে বলে আশঙ্কা করেছেন আওয়ামী লীগ নেতারা। গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে বেগম জিয়াকে নির্বাচনী প্রচারণা থেকে বিরত রাখতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তারা এই আহ্বান জানান। বিএনপির নেত্রী মাঠে নামবেন, নির্বাচনের প্রচার অভিযানে অংশগ্রহণ করবেন। যিনি কয়েকদিন আগে মানুষ পুড়িয়ে মেরেছেন, তিনি যদি নির্বাচনী মাঠে নামেন, প্রচার অভিযানে নামেন, মানুষের রুদ্র রোষ থেকে তো তাকে বা তার পক্ষে বাঁচা সম্ভব না। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হবে, অবশ্যই নির্বাচনের পরিবেশ দূষিত হবে এবং অশান্ত পরিবেশের সৃষ্টি হবে। শান্তিপূর্ণ নির্বাচন কোন অবস্থাতেই হতে পারবে না। আচরণবিধির বিভিন্ন ক্লজ আছে, যার কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার সম্ভাবনা থাকবে, তাকে বিরত রাখা ব্যবস্থা নির্বাচন কমিশন নিতে পারেন। এই ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে এই ব্যাপারে নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা নেবেন, আমার এটা আপিল থাকবে। একজন রাজনীতিবিদের বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল রেড অ্যালার্ট জারি করেছে। তাকে বাংলাদেশের পুলিশ খুঁজছে, আইন শৃঙ্খলা বাহিনী খুঁজছে, তিনি পলাতক আসামি। এটি সমস্ত পৃথিবীকে জানিয়ে দিয়েছেন তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান। এটি রাজনীতিবিদ হিসেবে আমাদের সবার জন্য লজ্জাস্কর। সময় সংবাদে আরো থাকছে। লাকসাম চিনকি আস্তানা ডাবল লাইন নির্মাণে গতি ফিরে পাচ্ছে ঢাকা চট্টগ্রাম রেলপথ, কমবে দুর্ঘটনা ও যাত্রাপথের সময়। বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ কাজে লাগাতে বাংলাদেশে স্পেনের বিনিয়োগ আরো বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকায় নিযুক্ত স্পেনের বিদায়ী রাষ্ট্রদূত লুইস সেজেদা চাকন দেখা করতে গেলে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। এ সময় রাষ্ট্রদূতের মাধ্যমে স্পেনের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা পৌঁছে দেন শেখ হাসিনা। বাংলাদেশে দায়িত্ব পালনকালে সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান স্প্যানিশ রাষ্ট্রদূত। পরে পাকিস্তানের হাই কমিশনার সুজা আলমও দেখা করেন প্রধানমন্ত্রীর সঙ্গে। বাংলাদেশে পাকিস্তানি ক্রিকেট দলকে আমন্ত্রণ জানানোয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি। পরে প্রধানমন্ত্রী গোপালগঞ্জ ও খুলনার 4টি পৃথক শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালের কাজে ব্যবহারের জন্য 4টি গাড়ির চাবি হস্তান্তর করেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের হাতে। মালিবাগ চৌধুরীপাড়ার ঝিলপাড়ে দেবে যাওয়া টিনশেড বাড়ির নিচ থেকে এখন পর্যন্ত একই পরিবারের 4 জন সহ মোট 12 জনের লাশ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস বলছে বাড়ির নিচে আর কোনো লাশ নেই বলে ধারণা তাদের, তবে উদ্ধার অভিযান চলবে। এদিকে ঢাকার জেলা প্রশাসক বলছেন দেবে যাওয়া বাড়িটি ছিল অনুমোদনহীন। বাড়ির মালিক ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মনিরুল ইসলামকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলেও জানান তিনি। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। বাড়ির মালিকের চরম দায়িত্বহীনতা আর নগদ টাকার লোভের কারণে চিরতরে হারিয়ে গেল 12টি তাজা প্রাণ। অথচ নিম্ন আয়ের এই মানুষগুলো সবুজে মরানো গ্রামের পরশ ছেড়ে ইটকাঠের এই শহরে এসেছিলেন দিন বদলের আশায়। দিন বদলের সেই স্বপ্নকে ছোঁয়ার আকাঙ্ক্ষায় ঝুঁকি নিয়েই বসবাস করতেন ডোবার উপর বানানো টিনশেড দোতলা বাড়িতে, যেটির নেই কোনো নকশা, নেই মজবুত কাঠামো, নেই সুস্থ জীবনযাপনের ন্যূনতম নিরাপত্তা। তখন দেখলাম নিচে গুনে সব পানি বলো খায় না, এরকম উতলে উঠছে। ওই উতলানের সাথে সাথে আমি আড়াটা ধরছি, আড়াটা ধরে আমার পোলা লইয়া এরম রয়েছি, হাতে নিয়ে আবার কাটতে ছিঁড়ে আনি
এটু খালি আছে এটু আর পুরো তলা নেই। বৃহস্পতিবার সকালে দেখা যায় টিনশেড বাড়ির উপরের কাঠামো সরিয়ে ফেলেছে ফায়ার সার্ভিস কর্মীরা। এরপর নিচে চলছে তল্লাশি। সংস্থাটির এক কর্মকর্তা জানান, বাড়িটি দেবে যাওয়ার পর টিন, কাঠ, রড ও অন্যান্য আসবাবের কারণে উদ্ধার কাজ চালাতে বেশ বেগ পেতে হয়েছে তাদের। এখন পর্যন্ত কিন্তু কোনো ক্লেম বা কোনো মিসিং ইনফরমেশন আমাদের কাছে নাই, অথেন্টিক সেরকম ইনফরমেশন নাই। আই রিকোয়েস্ট ইউ, যদি এরকম থাকে আমাদের কাছে নিয়ে আসেন, তাহলে হয়তো আমরা আরও ইম্পর্টেন্স দিতে পারবো। এদিকে ঢাকার জেলা প্রশাসক তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তি নিশ্চিত করার আশ্বাস দিয়ে বলছেন, বাড়িটি ছিল অনুমোদনহীন। এর মালিক মনিরুল ইসলামকে গ্রেপ্তারে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। আমাদের কাছে যে সকল তথ্য আছে সেটা হচ্ছে যে এখানে ব্যক্তি মালিকানাধীন জমিও আছে, সরকারি জমি আছে কিনা সেটি আমরা দেখছি। আমাদের যারা কর্মকর্তা কর্মচারী তাদেরকে আমরা এখন ম্যাপ সংগ্রহের জন্য আমরা পাঠিয়েছি, এই কাজটি চলছে। তবে এইটুকু বলতে পারি, এই তদন্ত রিপোর্ট পাওয়ার পরে অবশ্যই দায়ীদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। এইটার সাথে দায়ী কারা এবং ভবিষ্যতে এই জাতীয় দুর্যোগ থেকে আমরা কিভাবে রক্ষা পেতে পারি, তো এই জাতীয় কয়েকটি টার্মস অফ রেফারেন্স দিয়েই কিন্তু এই কাজটি আমরা শুরু করছি। রাজধানী জুড়ে থাকা এরকম অসংখ্য অনুমোদনহীন ও ঝুঁকিপূর্ণ স্থাপনার বিরুদ্ধে শীঘ্রই অভিযান চালানো হবে বলেও জানান জেলা প্রশাসক। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। আবার সিটি কর্পোরেশন নির্বাচনের খবর। আদর্শ ও বাসযোগ্য ঢাকা গড়ার প্রতিশ্রুতি দিয়ে 12 দফায় ইশতেহার ঘোষণা করেছেন ঢাকা উত্তরের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আওয়াল। সকালে রাজধানীর তেজগাঁওয়ে সংবাদ সম্মেলনে এই ইশতেহার ঘোষণা করেন তিনি। এছাড়া উন্নত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা সহ যানজট নিরসনে কাজ করারও অঙ্গীকার করেন তিনি। উত্তর সিটি কর্পোরেশনকে রাজধানীর একটা অংশ হিসাবে আন্তর্জাতিক মানের আদর্শ ঢাকা হিসাবে একটা পরিচিতি দিতে ভালো খাদ্য ব্যবস্থা করা হবে এবং খাদ্যের যে মান বিভিন্ন বাজারে বা সুপার মার্কেটে থাকে ওগুলোর জন্য আমরা অভিযান চালাবো এবং এটা এককভাবে না, যৌথভাবে অন্য সরকারি এবং সেন্ট্রাল সংস্থাগুলোর সাথে ভালো পানি এবং পানি যেন সব জায়গায় পাওয়া যায় সেটাও আমরা ব্যবস্থা করব। গ্যাস, বিদ্যুৎ, পানি সরবরাহের পাশাপাশি যানজট মুক্ত ঢাকা রাখতে 18 দফা ইশতেহার ঘোষণা করেছে জাতীয় পার্টি সমর্থিত ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী সাইফুদ্দিন আহমেদ মিলন। দুপুরে রাজধানীর বিজয়নগরে এই ইশতেহার ঘোষণা করেন তিনি। যানজট মুক্ত তিলোত্তমা ঢাকা গড়তে চাই স্লোগান তুলে ধরে মেয়র নির্বাচনে সবার সমর্থন চাইছেন তিনি। আমাদের অঙ্গীকার, 1, রাজধানী ঢাকাকে যানজট মুক্ত রাখা, 2, ঢাকাবাসীর জন্য নিরবিচ্ছিন্ন গ্যাস, বিদ্যুৎ ও পানির সরবরাহ নিশ্চিত করা, পরিচ্ছন্ন ঢাকা উপহার দেওয়া হবে আমাদের অন্যতম প্রধান লক্ষ্য। এই নির্বাচনে আমাদের স্লোগান যানজট মুক্ত তিলোত্তমা ঢাকা গড়তে চাই। আমাকে সুভাষের প্রতীকে ভোট প্রদানের জন্য দক্ষিণ ঢাকাবাসীর প্রতি আবেদন জানাই। সিটি নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন ডেমোক্রেসি ওয়াচের নির্বাহী পরিচালক তালেয়া রহমান। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক গোলটেবিল আলোচনায় তিনি এ দাবি জানান। অনুষ্ঠানে নির্বাচন পদ্ধতি নিয়ে মতামত দেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রউফ। যতদিন পর্যন্ত নির্বাচনটা ভোটারদের কাছে না দেওয়া হবে, যতদিন পর্যন্ত প্রশাসনকে নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত রাখা হবে, আমি চোখ বুঝে স্ট্যাম্প পেপারে লিখে দিতে পারি নির্বাচন সুষ্ঠু হবে না। এই উৎসবে সবাই বলেছে যে এইবারের মতো এত পুলিশ তারা কখনোই দেখেনি এবং তার মধ্যে যদি এরকম ঘটে, সুতরাং যদি ঘটতে পারে তাহলে ইলেকশনে শুধু পুলিশ মোতায়েন করে সে ধরনের কিছু করতে পারে। সেজন্য যে ডিমান্ড উঠেছে যে আর্মি ডিপ্লয় করা, আমি মনে করি সেটা করা উচিত। বরিশালে ট্রাকের চাপায় মা ও ছেলে সহ মাহেন্দ্রর 6 যাত্রী নিহত হয়েছেন। এদের মধ্যে মামুন রশিদ নামে বরিশাল বিএম কলেজের অনার্স প্রথম বর্ষের এক ছাত্র রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। এই ঘটনায় আহত হয়েছেন আরও 8 জন। সকালে ঢাকা বরিশাল মহাসড়কের কাশীপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই পালিয়ে যায় ট্রাক চালক। ইতিমধ্যেই নিহতদের প্রত্যেক পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। ফিরদৌস সোহাগের রিপোর্ট।
সকাল 9:30টার দিকে বরিশালের বাবুগঞ্জের রহমতপুর থেকে একটি যাত্রী বোঝাই আলফা মাহেন্দ্রা বরিশালের দিকে যাচ্ছিল। বিপরীতমুখী একটি ট্রাকের সাথে হয় মুখোমুখি সংঘর্ষ। একটি সাইড দিতে গিয়ে এ দুর্ঘটনা বলে জানান প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা। শুনি যে সে মামুন মারা গেছে কোন জায়গায় বাসতলা এই পেশে পাইয়া গাড়ি ট্রাকের তলে ঢুকে গেছে। মা এবং ছেলে, মায়ের নাম মালেকা, ছেলের নাম মামুন। এরা দুজনই শহরে রওনা করছিল, ছেলে কলেজে যাইবে এই জন্য, আর মাকে একটু আগে দিয়ে যাব, কিন্তু এই সড়ক দুর্ঘটনায় দুজনই মারা গেছে। আমি অফিসে রওনা দিয়েছি, এর মধ্যে গাড়িতে বসে চৌমাতে বসে ফোন আসছে যে আপনি মারা গেছে। তার কোন জায়গায় ওই সময় গাড়ি জিজ্ঞাসা করি যে গাড়ি ফেরামের একটু আগে। ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং উদ্ধার তৎপরতা চালায়। হতাহতদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অ্যাক্সিডেন্ট রোগী ভর্তি করছে 9 জন, তার ভিতরে মারা গেছে 1 জন, 9 জনের ভিতরে 1 জন মারা গেছে, বাচ্চা একটা, আর স্পটে মারা গেছে 5 জন। আমরা 5 জন এখানে পাইছি। 3 জনের শারীরিক অবস্থা মোটামুটি ভালো বলা যায়, আগে অতটা গুরুতর না, তবে আমরা 72 ঘন্টা তাদের অবজারভেশন রেখেছি। 72 ঘন্টা পরে তাদের ফাইনাল একটা অবস্থা বোঝা যাবে। এই সড়ক দুর্ঘটনায় নিহতদের পাশে দাঁড়িয়েছে বরিশাল জেলা প্রশাসন। তাদের পক্ষ থেকে নিহতদের জন্য 5,000 টাকা করে অনুদান দেওয়া হয়েছে। বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ফিরদাউস সোহাগ, সময় সংবাদ। অপহরণের 2 দিন পর ফরিদপুর থেকে অপহৃত স্কুল ছাত্র আজমের লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে সদর উপজেলার পশরা এলাকার একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, পুকুরে লাশ ভেসে থাকতে দেখে তাদের খবর দেয় স্থানীয়রা। পরিবারের স্বজনরা জানান, পহেলা বৈশাখের দিন আজম নিখোঁজ হয়। এরপর ওই দিন সন্ধ্যায় আজমের বাবার কাছে 3 লাখ টাকা মুক্তিপণ চেয়ে ফোন করে অপহরণকারীরা। বিষয়টি পুলিশে জানালে তারা বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে। পশরা গ্রামের ফরিদ খানের ছেলে নিহত আজম স্থানীয় একটি স্কুলের 8ম শ্রেণীর ছাত্র বলে নিশ্চিত করেছে পুলিশ। পুকুরের ভিতরে মৃত অবস্থায় জনগণ দেখায়, তারপরে পুকুরের থেকে উদ্ধার করে পোস্টমর্টমের জন্য পাঠায়। বঙ্গোপসাগরের সোনাদিয়া চ্যানেল থেকে 28 জেলের সহ একটি মাছ ধরার ট্রলার জলদস্যুরা অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভোর 5টায় এ ঘটনা ঘটলেও এখনো তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। ট্রলার মালিক জানান, FB নজরুল নামের ট্রলারটি নিয়ে 30 জন জেলে গতকাল সমুদ্রে মাছ ধরতে যায়। এ সময় জলদস্যুরা সেখানে হামলা করে। তাদের অপহরণের পর 2 জেলে সমুদ্রে লাফিয়ে পড়েন। পরে বাদশাহ ও সোলেমান নামে ওই 2 জেলেকে অন্যান্য ট্রলার উদ্ধার করলে মুঠো ফোনে তারা খবর পাঠায়। এ ঘটনায় কোস্টগার্ড সাগরে অভিযান চালাচ্ছে। ডাকাতরা যখন আক্রমণ করতেছে, 2 জন মাঝিমাল্লা জাপ দিয়ে পানিতে পড়ে গেছে। এরা অন্য বুড়ে উঠে অন্য বুড়ে সাঁতার কেটে উঠছে এবং আমাকে তীরবর্তী এলাকায় মোবাইল নেটওয়ার্কে এসে আমাকে মোবাইলের মাধ্যমে জানাইছে যে আমাদের ডাকাতি নিয়ে গেছে। তো আমার আরেকটা বুট আছে, আমি সাথে সাথে বলছি যে ওদেরকে ওই বুট নিয়ে তোমরা কুচ করো। বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে কানাডা বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। দুপুরে বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাই কমিশনার বেনোইট পিয়ারে লারামের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন। তিনি বলেন, বাংলাদেশ কানাডায় $1100 মিলিয়ন রপ্তানির বিপরীতে আমদানি করে $550 মিলিয়ন পণ্য। দুদেশের বাণিজ্যিক সম্পর্ক আরো সুদৃঢ় করতে বিনিয়োগ এবং শুল্কমুক্ত সুবিধা নিয়ে আরো বেশি বাংলাদেশি পণ্য নেওয়ার বিষয়ে বৈঠকে আলোচনা হয়। মন্ত্রী বলেন, এবছর কেনিয়ায় WTO সম্মেলনে আগেই বেশ কয়েকটি দেশ সফর করবেন তিনি। এসব সফরে বাণিজ্যিক বিভিন্ন বিষয় ছাড়াও ওষুধ শিল্পে শুল্ক সুবিধা 2021 সাল পর্যন্ত বাড়ানোর বিষয়ে আলোচনা করবেন। এর আগে 8 জনের একটি কৃষক প্রতিনিধি দল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। তারা ডিজেলের দাম না বাড়ানো, কৃষি পণ্য রপ্তানিতে শুল্ক সুবিধা এবং ফরমালিনের নামে হয়রানি বন্ধের দাবি জানান। রাজধানীতে অস্বাভাবিকভাবে বাড়ছে অবৈধ রিকশার সংখ্যা। তার উপর প্রায় প্রতিটি সড়কে অবাধে রিকশা চললেও নিয়ন্ত্রণ না করে উপরন্তু ঘুষ নিয়ে চলাচলের সুযোগ করে দিচ্ছে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়োজিতরা। এর ফলে বাড়ছে যানজট ও ঐতিহ্যবাহী এই বাহনটির প্রতি রাজধানীবাসীর বিরক্তি। ঢাকা সিটি কর্পোরেশন বলছে, রাজধানীর অবৈধ রিকশা নিয়ন্ত্রণে উচ্ছেদ অভিযান চালিয়ে যাচ্ছে তারা। তবে নগর পরিকল্পনাবিদরা বলছেন, রিকশা কমিয়ে নয় বরং রাজধানীতে গণপরিবহনের সংখ্যা বাড়ালেই এ সমস্যার দ্রুত সমাধান সম্ভব। ফখরুল শাহিনের রিপোর্ট।
চলছে চালকের সঙ্গে দর কষাকষি। তারপর চাহিদা অনুযায়ী টাকা নিয়ে ছেড়ে দিলেন অবৈধভাবে চলে আসা রিকশাটি। এভাবেই ঘুষ নিয়ে রাজধানীর প্রধান সড়কগুলোতে রিকশা চলাচলের সুযোগ করে দিচ্ছেন ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়োজিতরা। এছাড়া রাস্তার এক লেন দিয়ে দুই দিকে রিকশা চললেও কোনো নজর দেওয়ার প্রয়োজন মনে করেন না তারা। আর এ বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখালেন ট্রাফিক পুলিশ। সব রিকশা তো আর যায় না, মনে করেন যেগুলা রোগী টোগী থাকে অনেক সময় দেখা যায় এগুলা একটু স্যাক্রিফাইস করতে হয়। স্যারের কাছে জিজ্ঞেস করেন স্যার। যে সমস্ত পয়েন্টে রিকশা চলাচল নিষিদ্ধ ওই সমস্ত পয়েন্টে চলে না, আমাদের প্রতিটা পয়েন্টে রিকশা বন্ধের জন্য ডিউটি দেওয়া আছে। চালকরাও সুযোগ বুঝে অবাধে নিষিদ্ধ রাস্তায় রিকশা চালানো, যখন তখন ভাড়া বাড়ানো, যত্রতত্র রিকশা পার্কিং করে যানজট সহ বাড়াচ্ছেন রাজধানীবাসীর নানা দুর্ভোগ। জরিমানা এটা মালিক বোঝে, এটা মালিক বুঝবো। আমাদের পোলা পাইলে বউলিয়া চলি বা ঢাকা শহরে ঘর ভাড়াতে থাকি, এই কারণে বেরোতে হয়। বাসে যেটা খুব বেশি ক্রাউডি, খুব বেশি ভিড়, সে কারণে ডবল 3 গুণ ভাড়া দিয়ে রিকশায় ওঠা। ঢাকা সিটি কর্পোরেশন বলছে রাজধানীতে রিকশার সংখ্যা কমাতে নানা ব্যবস্থা নিচ্ছেন তারা। অবৈধ রিকশাগুলো মাঝে মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে এগুলো উচ্ছেদ করা হয় এবং বিভিন্ন জেলা শহরে, উপজেলা শহরে এগুলো পাঠিয়ে দেওয়া হয়। এর সাথে অনেক মানুষের রুটি রিজেকের বিষয় আছে, আমরা এগুলো বিবেচনায় নিয়ে আইনানুগ প্রক্রিয়ার মধ্য দিয়ে আগাচ্ছি। এদিকে রাজধানীতে রিকশার সংখ্যা কমাতে সরকারের সুষ্ঠু পরিকল্পনাই যথেষ্ট বলে মনে করেন নগর পরিকল্পনাবিদরা। প্ল্যান্ড ওয়েতে বাস চলাচলের ব্যবস্থা যদি করা যায়, অটোমেটিক্যালি কিন্তু এই প্রধান রাস্তার রিকশা আর থাকবে না, কারণ তারা তখন প্যাসেঞ্জার পাবে না, যখন মানুষ সহজেই বাসগুলিতে যাতায়াত করতে পারবে। ডিএমপির তথ্য মতে বর্তমানে রাজধানীতে রিকশার সংখ্যা প্রায় 7 লাখ। তার মধ্যে ঢাকা সিটি থেকে নিবন্ধনকৃত রিকশার সংখ্যা মাত্র 77,000। বাকি সব রিকশাই অবৈধ। ফখরুল শাহীন, সময় সংবাদ, ঢাকা। 1,500 কোটি টাকা ব্যয়ে লাকসাম চিনকিয়া আস্তানা ডাবল লাইন নির্মাণের ফলে গতি ফিরে পাচ্ছে ঢাকা চট্টগ্রাম রেলপথ। এতে দুর্ঘটনা হ্রাসের পাশাপাশি ট্রেন আসা যাওয়ার সময়ও কমবে। অন্যদিকে স্টেশন রিমডেলিং প্রকল্প বাস্তবায়নে পাল্টে যাচ্ছে চট্টগ্রাম রেল স্টেশনের অপারেশনাল কার্যক্রম। এই দুটি প্রকল্পই বাস্তবায়ন করেছে দেশীয় কোম্পানি ম্যাক্স গ্রুপ। 18 এপ্রিল ভিডিও কনফারেন্সের মাধ্যমে গুরুত্বপূর্ণ এই দুটি প্রকল্পের উদ্বোধন এবং লাকসাম আখাউড়া ডাবল লাইন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। আশরাফুল মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। 320 কিলোমিটার দীর্ঘ ঢাকা চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল নিরবিচ্ছিন্ন রাখতে ডাবল লাইনের কোনো বিকল্প নেই। বিদ্যমান রেলপথে 123 কিলোমিটার ডাবল লাইন থাকলেও বাকি অংশ ছিল সিঙ্গেল। এ অবস্থায় বাকি 177 কিলোমিটার রেলপথ ডাবল করতে 2010 সালে 3টি ভাগে প্রকল্প হাতে নেওয়া হয়। এর মধ্যে চিনকি আস্তানা থেকে লাকসাম পর্যন্ত 61 কিলোমিটারের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। একটি লাইন দিয়ে 20টি করে ট্রেন আমরা চালাবো। তখন একটি লাইন দিয়ে চালাতে গিয়ে যে ক্রসিং এর জন্য যে সময়টা নষ্ট হতো, সেটা এখন আর ক্রসিং এর প্রয়োজন হবে না, এবং যেগুলো ঊর্ধ্বমুখী ট্রেন সেগুলো ঊর্ধ্বমুখী লাইন দিয়ে যাবে এবং যেগুলো চিটাগং এর দিকে আসবে এগুলো ডাউন লাইন দিয়ে, নতুন নির্মিত লাইন দিয়ে চলাচল করবে। পর্যাপ্ত রেল লাইন ও প্ল্যাটফর্ম না থাকায় চট্টগ্রাম রেল স্টেশনের পরিচালন ক্ষমতা ছিল সীমিত। তাই গুরুত্বপূর্ণ স্টেশনের অপারেশনাল কার্যক্রম নিরবিচ্ছিন্ন রাখতে 2011 সালে নেওয়া হয় চট্টগ্রাম রেল স্টেশন রিমডেলিং প্রকল্পের কাজ। আমাদের যে স্টেশনের ক্যাপাসিটি আছে এটা আমরা ম্যাক্সিমাম 50টা ট্রেন রিসিভ এন্ড ডিসপ্যাচ করতে পারি। তো এই প্রকল্প শেষ হলে আমরা 80 থেকে 90টা ট্রেন রিসিভ এবং ডিসপ্যাচ করতে পারবো। পুরাতন জরাজীর্ণ লাইনগুলি আধুনিকায়ন করে উন্নততর স্ট্রাকচার এখানে স্থাপন করা হয়েছে। 4টা লাইন, নতুন লাইন স্থাপন হয়েছে। এই প্রকল্পের আওতায় 4টি নতুন লাইন, 2টি প্ল্যাটফর্ম ও ইঞ্জিন বের হওয়ার স্কেপ লাইন নির্মাণের ফলে অনেক বেশি ট্রেন পরিচালনার পাশাপাশি সময় বাঁচবে। আগেকার সিগন্যালিং ব্যবস্থা থেকে এখন সিগন্যালিং ব্যবস্থা অনেক উন্নত। পয়েন্ট অপারেশনের যে দায়িত্ব, যিনি যে মাস্টার সাহেব নিয়োজিত থাকেন, কোনো কারণে যদি উনি সেটা অপারেট করতে না পারেন, সে বিকল্প হিসাবে সুপারভাইজিং স্টেশন মাস্টার যে আছেন তিনি এখান থেকে এটা কন্ট্রোল করতে পারবেন। পাশাপাশি আমাদের কন্ট্রোল অফিস থেকেও এটা সার্বিক কার্যক্রম মনিটর করতে পারবেন। জাপানি উন্নয়ন সংস্থা জাইকা ও সরকারি অর্থ সহায়তায় প্রকল্প দুটিতে ব্যয় হয়েছে 1787 কোটি টাকা। হাজেরা শিউলি, সময় সংবাদ, চট্টগ্রাম। মৌলভীবাজারের হাওর অঞ্চলের কৃষকরা এখন ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন। নানা প্রতিকূলতার পরও বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। তবে উৎপাদন খরচের তুলনায় লাভ পাওয়া নিয়ে সংশয়ে তারা। এক্ষেত্রে ভরা মৌসুমে ধান বিক্রি না করার পরামর্শ কৃষি বিভাগের। জেলা প্রতিনিধি শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
ফসলের সবুজ মাঠ, চোখ জোড়ানো মুগ্ধতা, কৃষকের স্বপ্নের ধান ধারণ করেছে সোনালী রং। এই দৃশ্য মৌলভীবাজার জেলার হাইল, হাকালুকি এবং কাওয়াদিঘি হাওর অঞ্চলের। এখানকার কৃষকরা এখন ব্যস্ত হয়ে পড়েছেন বোরো ধান কাটা এবং মাড়াইয়ে। উৎপাদন ভালো হওয়ায় দারুণ খুশি তারা। কৃষকরা জানান, কৃষি উপকরণের চড়া দাম, শ্রমিক সংকট, উপযুক্ত সময়ে সেচের পানি না পাওয়া সহ নানা সীমাবদ্ধতার মধ্যে এবার বোরো আবাদ করতে হয়েছে তাদের। উৎপাদন খরচের তুলনায় লাভ পাবেন কিনা তা নিয়ে সংশয়ে তারা। হামলা খরচ, তেল খরচ, কীটনাশক খরচ অনেক টাকা গেছে। আমরা আশাবাদী আছি ধানের দামটা যদি ভালো রেটে যায় তাইলে আমরা লাগি একটু উপকারী হয়। সারের দাম, এরপরে অনেক কিছুর দাম বাড়ায়, আমরা একটু লসও থাকতে পারি। যদি রেটটা একটু বাড়াই লয় তাহলে যখন পাইমু কষ্টটা সফল হইব। সেটা তুলতে পারি না, দাম পাই না, আমরা তো পুরা একটা কষ্ট মাঝে পড়ে যাই। এদিকে ন্যায্য দাম পেতে বোরোর ভরা মৌসুমে ধান বিক্রি না করার পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। ভরা মৌসুমে ফসলের দামটা একটু কম থাকে, আমরা কৃষকদেরকে বলে আসছি যে তাৎক্ষণিকভাবে যেন উৎপাদিত ফসলটা বিক্রি না করে, কিছুদিন পরে বিক্রি করে, তাহলে তাদের ন্যায্য মূল্যটা পাবে। জেলায় এবার 50,887 হেক্টর জমিতে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,96,902 মেট্রিক টন। সময় সংবাদ, মৌলভীবাজার। ফিটাস ইনফিটু সমস্যায় আক্রান্ত 7 মাসের শিশু সাজিয়া জান্নাতের অবস্থা এখন আশঙ্কামুক্ত বলে জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের প্রধান এবং মেডিকেল টিম। সকালে ঢাকা মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনে শিশু সাজিয়ার সর্বশেষ অবস্থা জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন মেডিকেল বোর্ডের সদস্যরা। তবে শিশু সাজিয়াকে দীর্ঘদিন চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে বলেও জানিয়েছেন ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ। দেশের বিভিন্ন অঞ্চলে এ ধরনের শারীরিক সমস্যায় কোনো শিশু জন্ম নিলে বা সমস্যায় ভুগলে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন তারা। আমরা ওকে আরো পরীক্ষা করছি পুঙ্খানুপুঙ্খভাবে। আমার মনে হয় যে চাপের জন্য লিভারে কিছু কিছু কোষে হয়তো প্রেশার ইফেক্ট থাকতে পারে, কিন্তু আমার মনে হয় যে ইন কোর্স অফ টাইম এটার আউটকাম এখনো পর্যন্ত যেভাবে সে শো করছে, আমি খুব হোপফুল যে এটা দেখবেন যে আনইভেন্টফুলি ও ভালো দিকে চলে আসবে। আমাদের সোসাইটিতে একটা কুসংস্কার আসে যে মনে হয় মায়ের দোষ, কিন্তু এখানে মায়ের দোষের কিন্তু কোনো কিছু নাই যে না এটা বংশগত একটা সমস্যা, তাও কিন্তু না। বাংলাদেশের কোনো প্রান্তে যদি এই ধরনের কোনো অ্যাবনর্মালিটিস হয়, আপনারা জনগণ যদি তাদের আসাও সম্ভব না হয়, আপনারা চাঁদা তুলে পাঠিয়ে দেন, এখানেই পাঠিয়ে দেন, উইল বি টেকিং কেয়ার অফ দিস পেশেন্টস। এই ধরনের অপারেশন যে কোনো শিশু সার্জারি বিভাগে সম্ভব, এবং সরকারি যে মেডিকেল কলেজ হাসপাতালগুলো আছে যারা সুসজ্জিত, লোকবলের অভাব নেই, শুধুমাত্র জনগণকে এগিয়ে আসতে হবে সমস্যাগুলো নিয়ে। দেশের বাইরের খবর, ইরাকের সর্ববৃহৎ তেল শোধনাগার বেইজির দখল নিয়ে ইসলামিক স্টেট ও ইরাকি নিরাপত্তা বাহিনীর মধ্যে এখনো তুমুল লড়াই চলছে। এদিকে সালাহুদ্দিন প্রদেশে কমপক্ষে 300 নাগরিককে শিরশ্ছেদ করে হত্যা করে আইএস জঙ্গিরা। আর মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলা ও ইরাকি নিরাপত্তা বাহিনীর অভিযানে 100-রও বেশি ইসলামিক স্টেট সদস্য নিহত হয়েছে। ইরাকের সর্ববৃহৎ তেল শোধনাগার বেইজির দখল নিতে আইএস জঙ্গি এবং ইরাকি বাহিনীর মধ্যে এখনো তীব্র লড়াই চলছে বলে খবর প্রকাশ করেছে ইরাকি গণমাধ্যমগুলো। ইন্টারনেটে জঙ্গিদের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় তেল শোধনাগারের ভেতরে বিস্ফোরণ ও গোলাগুলিতে কালো ধোঁয়ার সৃষ্টি হয়েছে। শুধু বেইজিতেই নয়, আনবার প্রদেশের রাজধানী রামাদির কাছে আরও কয়েকটি এলাকা ইতোমধ্যে দখল করে নিয়েছে জঙ্গিরা। ইরাকি গণমাধ্যমের খবর অনুযায়ী এখন রামাদি শহরের উত্তর অংশে আক্রমণ চালাচ্ছে তারা। সম্প্রতি তিকৃতি ইরাকি যৌথ বাহিনী বড় ধরনের সফলতা পেলেও আনবারে খুব একটা সুবিধা করতে পারছে না তারা। প্রদেশটির 75% এখনো জঙ্গিদের দখলে। এ অবস্থায় আনবারের প্রাদেশিক প্রধান জানালেন আইএসের বিরুদ্ধে লড়াইয়ে তাদের আরো সহায়তা প্রয়োজন। লড়াইটা অনেক বড় মাপের, ওরা দিন দিন আরো চাপ বাড়াচ্ছে। আমাদের বর্তমানে যে পরিমাণ সেনা রয়েছে তা কোনো মতেই যথেষ্ট নয়, কিন্তু তবু বলছি জয় আমাদেরই হবে। এছাড়া আনবার প্রদেশের সংসদ সদস্য আদেল খামিস মৌলভী দাবি করেছেন গত কয়েকদিনে আইএস জঙ্গিরা বিভিন্ন অভিযোগে প্রদেশটির দখলকৃত স্থানগুলোতে অন্তত 300 বেসামরিক ব্যক্তিকে শিরশ্ছেদ করেছে। নিহতদের মধ্যে বেশিরভাগই আনবারের
ইয়েমেনের বিভিন্ন উপজাতির মানুষ। রাজধানী বাগদাদে এক সংবাদ সম্মেলনে তিনি আইএসের এসব জঘন্য অপরাধের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে সরকার ও শিয়া মিলিশিয়া বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন। এদিকে আইএস দমনে ইরাকি বাহিনীকে প্রশিক্ষণ সহায়তা দিতে প্রথম দফায় 70 জনেরও বেশি অস্ট্রেলীয় নিরাপত্তা বাহিনীর সদস্য বাগদাদের উদ্দেশ্যে যাত্রা করেছে। কিছুদিনের মধ্যে আরো 230 জন অস্ট্রেলীয় সেনাকে ইরাকে পাঠানো হবে। এ পরিস্থিতিতে কুর্দি পেশমার্গা বাহিনীর যোদ্ধারা দাবি করেছে, এখনো জঙ্গি অধিকৃত ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুলের উত্তরাঞ্চলে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত 20 আইএস জঙ্গি নিহত হয়েছে। এছাড়া বৃহস্পতিবার পশ্চিমাঞ্চলীয় সালাউদ্দিন প্রদেশের রাজধানী তিকরিতের 40 কিলোমিটার উত্তরে ইরাকি বিমান বাহিনীর হামলায় 50 ইসলামিক স্টেট সদস্য নিহত হয়েছে। একই দিন ইরাকি সেনা কর্মকর্তারা জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীর অভিযানে আনবার প্রদেশের ফালুজায় 42 জন আইএস জঙ্গি নিহত হয়েছে। রঞ্জন শুভ্র, সময় সংবাদ। ইয়েমেনে শুধু হাউথিদের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের নিন্দা জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সৌদি আগ্রাসনকে সমর্থন দিচ্ছে বলে অভিযোগ করেছে শিয়া বিদ্রোহীরা। এই অবস্থায় দেশটি থেকে অচিরেই হাউথিদের পুরোপুরি হটিয়ে দেওয়া হবে বলে দাবি করেছে সৌদি আরব। বিমান হামলার পাশাপাশি মিশরের সাথে সৌদির সমন্বিত বাহিনী ইয়েমেনে স্থল অভিযান চালানোর পরিকল্পনা করছে বলে জানিয়েছে কায়রো। এদিকে ইয়েমেন সংঘাত নিরসনে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেছেন দেশটিতে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত জামাল বেনোমার। সৌদি জোটের বিমান হামলা শুরুর পর থেকে ইয়েমেনে তীব্র জ্বালানি সংকট তৈরি হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে প্রচারিত হওয়ায় বুধবার এ বিষয়ে সংবাদ সম্মেলনের ডাক দেন জোট মুখপাত্র। শিয়া বিদ্রোহীরা ইয়েমেনের বিভিন্ন জায়গায় জ্বালানি মজুত করে রাখায় এই সংকট দেখা দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। হাউথিরা বিভিন্ন স্কুল, কলেজ ও স্টেডিয়াম দখল করে সেখানে গোলাবারুদ ও জ্বালানি মজুত করে রেখেছে। আমাদের সেগুলো ধ্বংস করা ছাড়া কোনো উপায় ছিল না। সুতরাং ইয়েমেনে বর্তমানে যে জ্বালানি সংকট চলছে তার জন্য আমরা নয়, বরং হাউথিরাই দায়ী। এরই মধ্যে বন্দরনগরী এডেনে আবারও কয়েক দফা বিমান হামলা চালায় আরব জোট। এদিকে ট্যাঙ্ক ও ভারী অস্ত্র নিয়ে পুরো শহরে টহল দিচ্ছে হাউথি ও সাবেক প্রেসিডেন্ট সালের অনুগত সেনারা। বুধবার সেখানে সংঘর্ষ আরো তীব্র হয় বলে জানায় গণমাধ্যম। এই অবস্থায় ইয়েমেন থেকে হাউথি বিদ্রোহীদের দ্রুত নির্মূল করতে রিয়াদ প্রতিজ্ঞাবদ্ধ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত। ওয়াশিংটনে মার্কিন সেনাবাহিনীর এক আলোচনা সভায় তিনি বক্তব্য রাখেন। ইয়েমেনের রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষার জন্যই আমাদের এই অভিযান। কাজেই দেশটিতে অরাজকতা ও সহিংসতা ছড়ানোর দায়ে ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহ ও তার অনুগত হাউথি বিদ্রোহীদের শাস্তি পেতেই হবে। এরই মধ্যে হাউথিদের দমনে ইয়েমেনে স্থল অভিযান চালানো হতে পারে বলে জানিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। বুধবার কায়রোতে সৌদি প্রতিরক্ষা মন্ত্রীর সাথে এক বৈঠকে ইয়েমেনের সমন্বিত বাহিনী প্রেরণ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে সৌদি জোটের এই আগ্রাসনকে সমর্থন দিতেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বিদ্রোহীদের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করেছে বলে অভিযোগ করেছে শিয়া হাউথিরা। আমরা জাতিসংঘের আরোপিত নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানাচ্ছি। সৌদি জোট যে আগ্রাসন চালাচ্ছে জাতিসংঘ তাতে সমর্থন দিলেও আমরা সেটা মেনে নেব না। তাদের সব হামলার পাল্টা জবাব দেব আমরা। এদিকে ইয়েমেনের শান্তিপূর্ণ আলোচনার জন্য আরব জোটকে রাজি করাতে না পেরে ক্ষোভ ও হতাশা নিয়ে পদত্যাগ করেছেন সানায় নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত জামাল বেনোমার। বুধবার জাতিসংঘের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, ইয়েমেন সংকট সমাধানে ব্যর্থতার দায় মেনে নিতে পারেননি জামাল। অন্যদিকে ইয়েমেন থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার জন্য আরব জোটের সাহায্য চেয়েছেন হাউথিদের মদতদাতা হিসেবে অভিযুক্ত সাবেক প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহ। বুধবার উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোর কাছে তাকে ও তার পরিবারকে নিরাপদে সীমানা পেরিয়ে যেতে দেওয়ার অনুরোধ জানিয়ে চিঠি লেখেন তিনি। তবে জোট সূত্রের বরাত দিয়ে গণমাধ্যম জানায়, সালের অনুরোধ মেনে নেয়নি আরব জোট। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশ ফেভারিট হিসেবে মাঠে নামবে বলে মন্তব্য করেছেন দলের অধিনায়ক সাকিব আল হাসান। তবে সিরিজ জিততে হলে টাইগারদের সেরাটা খেলতে হবে বলেও মনে করেন প্রথম ওয়ানডের জন্য বাংলাদেশ দলের অধিনায়ক। সকালে দলের অনুশীলন শেষে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সাকিব একথা জানান। আমরা মনে করি আমরা ফেভারিট, আমরা মনে করি আমাদের টিম আছে পাকিস্তানকে বিট করার এবং আমাদের সিরিজ জেতার। এটা আমাদের বেস্ট চান্স এখন পর্যন্ত।
পাকিস্তানের সাথে ভালো করার। এখানে কোনোভাবে পাকিস্তানকে ছোট করা হচ্ছে না কিংবা পাকিস্তানকে কোনোভাবে অন্য কিছু হিসাবে চিন্তা করা হচ্ছে না। পাকিস্তান অবশ্যই ভালো টিম এবং তাদের সাথে যদি আমরা জিততে চাই অবশ্যই আমাদের ভালো ক্রিকেট খেলা লাগবে এবং যেটা আমরা কনসিস্টেন্টলি খেলতেছিলাম ওয়ার্ল্ড কাপে আমরা যদি ওটা কন্টিনিউ করতে পারি আমাদের বিশ্বাস এটা যে আমরা রেজাল্ট আনতে পারবো। পাকিস্তানের এমন অনেক প্লেয়ারই আছে যারা এখনো ম্যাচ জেতাতে পারে পাকিস্তানের হয়ে এবং ওদের অনেক ম্যাচ উইনার আছে। তো আমরা এই জিনিসগুলো খুব ভালো করে জানি যে ওদের সাথে জিততে হলে অবশ্যই আমাদের বেস্ট ক্রিকেটই খেলতে হবে। এর আগে সকালে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুশীলন করে সাকিব মুশফিকরা। এদিন প্রথমে স্টেডিয়ামের মূল মাঠে বোলিং কোচ হিট স্ট্রিকের তত্ত্বাবধানে বল হাতে অনুশীলন করেন মাশরাফি আবুল হাসানরা। বোলিং অনুশীলন শেষে মিরপুর ইনডোর স্টেডিয়ামে নেটে ব্যাট হাতে অনুশীলন করতে দেখা যায় তামিম, মুশফিক, সাকিব সহ টাইগার ব্যাটসম্যানদের। সে সময় তাদেরকে ব্যাটিং বিষয়ে নানাভাবে পরামর্শ দেন দলের কোচ হাথুরু সিংহে। শুক্রবার দুপুর 2:30টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে মাঠে নামবে রিয়াদ সাব্বিররা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। 16 আগস্ট থেকে শুরু হচ্ছে এবছরের হজ ফ্লাইট। ফিরতি ফ্লাইট 27 সেপ্টেম্বর থেকে 28 অক্টোবর পর্যন্ত। উৎসাহ উদ্দীপনায় ঢাকার 2 সিটিতে চলছে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা। চট্টগ্রামে প্রায় 15,500 নির্বাচনী কর্মকর্তার প্রশিক্ষণ। রাজধানীর মালিবাগে দেবে যাওয়া টিনের বাড়ির নিচে আর কেউ নেই বলে ধারণা ফায়ার সার্ভিসের। এ পর্যন্ত 12টি লাশ উদ্ধার। বাড়ির মালিক যুবলীগ নেতাকে খুঁজছে প্রশাসন। ঢাকা বরিশাল মহাসড়কে ট্রাকে চাপায় অটোরিকশার 6 যাত্রী নিহত। আহত 8 জন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। এবং বাংলাদেশ পাকিস্তান সিরিজের প্রথম ওয়ানডেকে সামনে রেখে অনুশীলনে ব্যস্ত টাইগাররা। আগামীকাল সেরাটা খেলেই জিততে হবে বললেন অধিনায়ক সাকিব। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।